এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। ঠিক সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, আর এই বিশেষ এক্সপ্রেস অনলাইন এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাই এবং আমার সাথে থাকে কিছু বিশেষ প্রতিবেদন এবং তার সাথে অবশ্যই থাকে আমাদের প্রতিনিধিরা। এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমেই চোখ রাখবো আলিপুরদুয়ারের দিকে। একটি অন্যরকম চিত্র দেখবো আলিপুরদুয়ারে আজকে কি হয়েছিল একটু শুনে নিন। প্রথমে গত 3 তারিখ শনিবারে আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। শোনেন চা শ্রমিকদের কথা। ঠিক তার দুদিন পরেই আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবনের ডুয়ার্স কন্যার সামনেই অবস্থান বিক্ষোভে বসেন একাধিক চা বাগানের শ্রমিকরা। কি হয়েছিল একবার প্রথমে বিপ্লবদার কাছে সরাসরি হবো। বিপ্লবদা, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখো, তুমি যদি দেখো গত 3 তারিখ অর্থাৎ যদি বলা যায় 3 তারিখে অভিষেক ব্যানার্জি আজকে যেমন বীরভূম গেছেন, তেমনি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একদম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, যেই আলিপুরদুয়ারকে কেন বারবার টার্গেট করেছে তুই এটা কিন্তু খুব ভাবতে হবে। একদম বিগত দিনে দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা আমরা দেখছি যে আসন সংখ্যা বেড়েছে, এটা আশঙ্কা করছি, কিন্তু মূলত যদি দেখা যায় তাহলে ভেতরের যে খোকলা দৃশ্যটা সেটা কিন্তু রাজনৈতিক অন্দরমহলে জানে যে দক্ষিণ চব্বিশ পরগনার রেকর্ডটা কি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আতঙ্ক সেই জায়গা থেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় পুনরায় যে কটি বিধানসভা আসন আছে সেকটি আসনকে আবার তৃণমূল তার নিজের কাছে নিতে চাইছে। আর এই নিজের কাছে নিচে যাওয়ার জন্যই আমরা দেখলাম যে আবার জিতবে বাংলা। এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গে যখন আলিপুরে গেলেন, আলিপুরে জানো বিজেপির শক্ত ঘাঁটি, মোটামুটি তুলনামূলকভাবে তৃণমূলের থেকে এখানে বিজেপি সমর্থকের সংখ্যা কিন্তু বেশি। সমর্থকের সংখ্যা বলতে এইখানে ভোটের একটা বড় লিড পায়, আর সেই লিডে এবার একটা ঘা দেওয়ার দরকার আছে। সেই লিডের একটা আঘাত হানতেই অভিষেক ব্যানার্জি এখানে সভা করেন এবং এখানে সভা করে কিন্তু যেটা বোঝাতে চেয়েছেন, পরিষ্কার যেটা বোঝা দিয়ে আমি তোমাদেরই লোক, তিনি এখানে এসে পরিষ্কার বলেন যে চা শ্রমিকরা আসলে আলিপুরে যদি দেখো ডুয়ার্সের অনেকগুলো চা বাগান রয়েছে, যে চা বাগানগুলোর উপর নির্ভর করে এখানকার মানুষের জীবন জীবিকা, কিন্তু এখানকার মানুষের জীবন জীবিকার সবচেয়ে বড় যদি বাধা তুমি দেখো তাহলে যে এখানকার মানুষরা তাদের পারিশ্রমিক সঠিক সময় পায় না। একদমই তাই। কিন্তু 3 তারিখে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে পারিশ্রমিকটা এখন 251 টাকা আছে, এটা 300 টাকার উপরে তুলবে। কবে না বিধানসভা জয়লাভের পরে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মনে হয় কিন্তু যে চা বাগানের শ্রমিকদের সঙ্গে তিনি কথা বললেন, আমরা সেদিন অনেকটাই আহ্লাদিত হয়েছিলাম। পরবর্তীকালে দেখলাম তার দুদিন পরেই দেখলাম বিক্ষোভে সামিল হয়েছেন। গতকাল থেকে যদি দেখো রাত ভোর বিক্ষোভে রয়েছে সেখানকার চা বাগানের বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা। আমার মনে হয় প্রথমে প্রতিবেদনটা দেখলে অনেকটা বিষয়টা পরিষ্কার হবে। গত 3 তারিখ শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। সেদিন চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেছিলেন। ঠিক তার দুদিন বাদে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভে বসেন একাধিক চা বাগানের শ্রমিকরা। কারণ দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া বেতন বন্ধ, কোটি কোটি শ্রমিক প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরূপ।
এইরকম একাধিক দাবি নিয়ে বিক্ষোভে বসে তারা। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি আসলেন, তিনি চা শ্রমিকদের সমস্যা শুনলেন, কথা বললেন, কি মনে করছেন? দেখুন, আপনারা জানেন যেই চা বাগানে কোনো সমস্যা নেই সেই চা বাগানেই মিটিংটা করছি। তাহলে মাদারিহাট বীরপাড়া ব্লকে বা কালচিনি ব্লকে সব থেকে বেশি সমস্যা আছে, চা বাগান বন্ধ আছে, সেখানে কোনো পেমেন্ট নেই। সেখানকার কি কোনো প্রশ্ন তোলা হয়েছে? উনি আসছেন, উনি কি কোনো সমাধান করে? আমরা আশা করছিলাম যে উনি যেহেতু সরকার পক্ষের লোক বা নেতা, সেকেন্ড ইন কমান্ড বলা হয়, আজকে টিএমসিরা তারা সেকেন্ড ইন কমান্ড বলেন, কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেলাম যে চা শ্রমিকদের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু কোনো সমাধান করেনি। তাহলে আজকে আমরা এখানে আসতে হতো না। আমরা তো আশা করছিলাম যে 3 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, আমাদের সমস্যাগুলো সমাধান করে যাবেন, কিন্তু না, উনি খালি যেটা ভোট পলিসি আছে সেটাই আবার জিতবে বাংলায়। কিন্তু এবার শ্রমিকরা তৈরি করবে, শ্রমিকরা তৈরি করবে যে কারা থাকবে সরকার। আপনারা জানেন 29 তারিখ আমরা এখানে ধর্নায় বসেছিলাম, তখনই ডিএলসি সাহেব রাত 10:30 11টার দিকে এসে বলছিলেন যে 31 তারিখ মিটিং হবে। 31 তারিখ মিটিং কিন্তু সেটাও কিন্তু পোস্টপোন করা হলো। তারপরে 2 তারিখ, তারপরে আজকে কিন্তু 5 তারিখের একটা চিঠি দেওয়া হয় আমাদের, যে সমস্ত কিছু ডিএলসি ম্যানেজমেন্ট থাকবে, মেরিকো কোম্পানির প্রতিনিধিরা থাকবে, সাথে টিএমসি বিজেপির ট্রেড ইউনিয়ন থাকবে, তার সাথে সমস্ত ওয়ার্কার যে 5টি চা বাগানের আছে সেইখানকার ওয়ার্কাররা থাকবে। কিন্তু আজকে দেখা গেল যে সেইখানে অনুপস্থিত তারা। কিন্তু আমরা একটাই প্রশ্ন, সেদিন কার ক্ষমতা বা এখতিয়ার নিয়ে আপনি এখানে মাইকের সামনে ধর্নারত অবস্থায় চা শ্রমিকদের কাছে বলছিলেন যে আমি যদি না করতে পারি তাইলে আমাকে ম্যানেজমেন্টকে আমি আইনগতভাবে আমরা শাস্তি দেবো? কিন্তু আজকে দেখা গেল ডিএলসি, আমরা যখন প্রতিনিধিরা চা শ্রমিকের প্রতিনিধিদের ভিতরে গেলাম তখন দেখতে পেলাম তিনি পরিষ্কার বলে দিল যে ম্যানেজমেন্ট আসেনি, ট্রেড ইউনিয়ন চিঠি করে বলে দিয়েছে আমাদের অন্য সমস্ত কাজে ব্যস্ত আছে। ট্রেড ইউনিয়ন আজকে টিএমসি হোক বিজেপি, ট্রেড ইউনিয়ন এত ব্যস্ততা যে চা শ্রমিকদের কথা এখানে রাখার, ডিএলসিতে রাখার মতো তাদের কিন্তু সময় বের হলো না। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার, প্রশাসন, ডিএলসি পার্টির প্রতিনিধিরা বা ট্রেড ইউনিয়নের প্রতিনিধি তারা আমাদের কেউ কথা শুনছে না। এটা পরিষ্কার হয়ে গেলে তাহলে যার কাছে ক্ষমতা আছে, কোন ক্ষমতায় সেদিন বলছিলেন ডিএলসি সাহেব যে কার উঙ্গুলি হেলনে বলছিলেন যে এখানে আপনারা চলে যান, যে আমরা তারপরে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা, আজকে পরিষ্কার ডিএলসি সাহেব বলে দিলেন যে আমি কিচ্ছু করতে পারবো না। আমার ডিএম আছে, ডিএম ম্যাডামের সঙ্গে বসবো, উনি কি বলেন, যেহেতু জেলার উনি সুপ্রিমো, ডিএম ম্যাডাম যতক্ষণ না আসছেন কথা বলছেন, কি বলছেন ওনার মুখ থেকে আমরা শুনতেছি। তাহলে কার পাওয়ার আছে? কি দাবি? অভিযোগ কারেন্ট যে পেমেন্ট, যে ফর্টনাইট 15 দিনের যে পেমেন্ট হয় সেটা কোনো বাগানে 60টা, কোনো বাগানে 8টা, কোনো 5টা, 6টা এরকম। তার সাথে স্টাফদের 4-5 মাসের বেতন দেয়নি, তার সাথে পিএফ এর কোনো টাকা, আপনারা জানেন প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা চা শ্রমিকদের, তার সাথে একটা প্রভিডেন্ট ফান্ডের প্লাস পার্সেন্টেজ দেওয়া হয়, সেই টাকা কিন্তু কোটি কোটি টাকা কিন্তু আজকে ম্যানেজমেন্ট জমা করেনি। তার মানে তারা চুরি করছে, টাকা চুরি করছে। তার সাথে আজকে যেভাবে আমরা জানতে পারলাম যে কোনো লিজ নেই, এদের লিজ নেই, তার মানে সরকার পক্ষ, ট্রেড ইউনিয়নদের সমস্ত নেতারা মিলে মানে স্ক্যাম করছে, একটা বড় বড় স্ক্যামার তারা। প্রতিশ্রুতি দিয়ে কেউ কথা রাখেনি, কোনো রাজনৈতিক সংগঠন পাশে নেই, তাই বাধ্য হয়ে দল নির্বিশেষে আজ তারা বিক্ষোভে সামিল। हम लोग जब तक हम लोग का वेतन का फैसला नहीं होगा, बगान का फैसला नहीं होगा, तब तक हम लोग यहाँ से नहीं हिलेगा। हम लोग को मेरिकन कंपनी का भी फैसला करना पड़ेगा। हम लोग के कुत्ता नहीं है, हम लोग भिखारी नहीं आए हैं, भीख मांगने नहीं आया है, अपना हक मांगने आया है, अपना हक मांगने आया है, भीख मांगने नहीं आया है, उसको हम लोग चाहते हैं। हम लोग को यहाँ भी फैसला चाहिए, हम लोग को फैसला नहीं करने से हम लोग नहीं हिलेगा यहाँ से। आज देखा जा रहा है कि आप सब लोटा कंबल लेके आए हैं। हाँ, ऐसे रह जाएंगे, मर जाएंगे, यहीं पे रहेंगे। চললো এই কনকনে ঠান্ডার মধ্যেও আপনারা ডুয়ার্স কর্নার সামনে, আর কতক্ষণ থাকবেন, কি বলবেন? আমরা যতক্ষণ মানে এখান থেকে কিছু মানে ডিএলসি খবর ভালো দিবে না ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। আমাদের অনেক মানে ধোকা দিয়ে দিল ডিএলসি ম্যাডাম। 29 তারিখেও আমরা আসছিলাম, আর আজকেও আসছি, আর আজকে এসে বলতেছে কি মানে ডিএলসি ম্যাডাম বলছিলেন কি আমি করব, মানে মালিক নিয়ে আসবো আপনাদেরকে, আমি কথা দিতেছি যদি মালিক কিছু না করে আমি অন্য কোম্পানি নিয়ে আসবো। কিন্তু ম্যাডাম আজকে দুটো কথা বলে দিলেন, আজকে আমাদেরকে ধোকা দিয়ে দিলেন ম্যাডাম। মূলত কি কি অভিযোগ, কি কি দাবি আপনাদের? আমাদের দাবি এটা আছে, আমাদের 4-5 মাস ধরে
মানে বকেয়া বেতন দিতেছে না, আর বোনাস আছে, সাল ছুটি আছে, অনেকই মানে কিছু পাওনা আছে, অনেকে কিছু আমাদের পাওনা ছিল কিন্তু এখনো দেয়নি আমাদের। আচ্ছা, সদ্য 3 তারিখ অভিষেক ব্যানার্জি এলেন আলিপুরদুয়ারে, হ্যাঁ। তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বললেন। কি মনে করছেন? আপনাদের সঙ্গে তো কথা হয়নি। না না, আমাদের সাথে কিছু কথা হয় নাই। তিনি তো বলছেন আবার মানে ভোটের পরের কথা বলতেছেন, মানে 350 টাকা হাজিরা দিবে, ওটা তো ভোটের পরে। হ্যাঁ। আর আমাদের তো এখনই দিতে পারতেছেন না, আমাদের তো এখনই অনেক দুঃখ কষ্ট আছে এখনই। কি মনে করছেন, এই সরকারের ওপর আস্থা আছে আপনাদের? না, আমাদের কিছু আস্থা নাই। আর কতক্ষণ থাকবেন এই কনকনে শীতে? আমরা যতক্ষণ কিছু ফেসলা না হবে আমাদের রাত দিন এখানেই বসবো, কতদিন লাগে এখানেই থাকবো। কোন বাগান থেকে আছেন আপনারা? আমরা তুলসীপাড়া থেকে। মূলত কোন কোন বাগান থেকে আছেন এখানে? এখানে কোন কোন বাগান? বীরপাড়া, গেরগেন্ডা, হান্টাপাড়া, দুমসি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিক। চা বাগান থেকে আসছে, বান্দাপানি। গতকাল থেকে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে বিক্ষোভে বসে। এখন দেখার ওদের দাবির প্রতিফলন কি হয়। আলিপুর থেকে অরূপ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আলিপুরদুয়ারের চিত্র দেখছিলেন আপনারা, একদম পরিষ্কার। প্রশাসনিক আলিপুরদুয়ার প্রশাসনিক ভবনের ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভ করেন একাধিক চা বাগানের শ্রমিকেরা। তাদের কিন্তু একটাই ক্ষোভ, কেন মিথ্যে প্রতিশ্রুতি তাদের দেওয়া হলো। কি বলবেন বিলবুদা এই বিষয় আপনি? না দেখো, প্রথম কথা হচ্ছে 29 তারিখ ডিএলসি ম্যাডাম যিনি আছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যাপারটা আশু সমস্যা হবে। কারণটা কি জানো? ডিএলসি ম্যাডাম প্রতিশ্রুতি দিয়েছিলেন কারণ অভিষেক ব্যানার্জি আসছে, যে করে মুহূর্তে এই বিক্ষোভটা গিয়ে কেন সেখানে না পড়ে, মিছিলে যেন তার কোনো আঁচ না পড়ে, সেই জন্য এদেরকে তড়িঘড়ি কোনো রকমভাবে একটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল যে আপাতত হবে, 2 দিন বাদেই মিটে যাবে। কিন্তু এই তড়িঘড়ি ঘোরাতে ঘোরাতে আসলে তার হাতে যে দড়ি নেই, তার মানে লাটাই নেই, এটা বোঝা গেল শেষক্ষণে যখন তিনি বললেন যে যা আমরা কাউকে বসতে পারবো। কিন্তু এর আগে উনি বলেছিলেন যে মালিকের সঙ্গে বসবো। আমার মনে হয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে আলিপুরদুয়ার থেকে, সকাল থেকেই আমরা এটা লাইভ নিয়ে। অরূপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে বিপ্লব দা, বলো। অরূপ, একদম পরিষ্কার আজকে সারাদিন এই খবর যখন লাইভ টেলিকাস্ট হতে শুরু হয় তখন থেকে অনেকগুলো প্রশ্ন আসা শুরু হয়। প্রশ্ন হচ্ছে এই যে ডিএলসি ম্যাডাম যার কথা বলা হচ্ছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 29 তারিখ বা 30 তারিখ বসে সমস্যা মেটাবেন, তারপরে ক্রমশ বিষয়টা পিছিয়ে গেছেন। সেটা কি রাজনৈতিক কারণ যে কোনো মতে অভিষেকের সভা পর্যন্ত এর আঁচ না পৌঁছায়? দেখো, খানিকটা তো অবশ্যই। তার আগে যেটা জানিয়ে রাখবো, গতকাল রাত গিয়েছে, আজ সারাদিন গেল, এখনো পর্যন্ত আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্নার সামনে চা শ্রমিকরা তারা ধর্নায় বসে রয়েছেন। কিন্তু তাদের যে দাবি দাবা, তাদের যে অভিযোগ, তা কিন্তু এখনো পর্যন্ত শোনার জন্য কেউ এলেন না। মাঝে একবার তাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু তাদের আশানুরূপ কোনো ফলস্বরূপ কোনো বার্তা এখনো পর্যন্ত ডিএলসি কিংবা জেলা প্রশাসন কারোর তরফেই কিন্তু মেলেনি, যার ফলে তারা এখনো পর্যন্ত ধর্নায় বসে রয়েছেন। এখানটায় যে প্রশ্ন, যে গত 3 তারিখ অভিষেক ব্যানার্জি এলেন, তিনি মূলত এসেছিলেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে, কিন্তু চা শ্রমিকদের অভিযোগ যে চা বাগানের সমস্যা নেই, তিনি শুধু সেখানটাতেই কথা বললেন এবং গোটা আলিপুরদুয়ার জেলায় মাদারিয়া, ঠান্টাপাড়া, গ্যারগেন্ডা বিভিন্ন জায়গার চা শ্রমিকরা তারা কিন্তু কোনো তাদের সঙ্গে যোগাযোগ হলো না, বা তাদের যে দাবি দাবা, তাদের যে সমস্যা, তার কোনো সমস্যার সমাধান হলো না। বিপ্লব দা, একদম যেটা দেখলাম সেটা তো পরিষ্কার যে প্রতিশ্রুতি শুধুমাত্র মানে ডিএলসি ম্যাডাম দেননি, রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, যেটা প্রথম এনার শ্রমিকদের মুখের কথা অনুযায়ী বোঝা যায়। আরেকটা প্রশ্ন আসছে, শ্রমিকরা তো তাদের হকের টাকা চাইছে, শ্রমিকরা তো দয়া বা ভিক্ষা বা করুণা চাইছে না, বা কোনো প্রকল্পের অনুদান চাইছে না, তাহলে এই গড়িমসি সরকারের কেন?
দেখো, এই বিষয় নিয়ে কিন্তু একাধিক মন্তব্য উঠছে বিভিন্ন জায়গা থেকে, যে ভোটের সময় যে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো রয়েছে, চা বাগানের ইউনিয়ন গুলো রয়েছে, তারা তাদের সামনে যাচ্ছেন, তারা তাদের সামনে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আজকে যখন এই কনকনে শীতের মধ্যে ডুয়ার্স কর্নার সামনে চা শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে, সে জায়গায় না তৃণমূল, না বিজেপি, না কোনো অন্যান্য রাজনৈতিক দল, কারোর কোনো দেখা নেই। সেখানটায় ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে শ্রমিকরা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নায় যেতে না পারে। এটা মানে কি বলবো, বলতে লজ্জা হচ্ছে যে ডুয়ার্স কর্নার সামনে যে ব্যারিকেড আমরা দেখাচ্ছি, তারা কি ডাকাত, তারা কি কোনো জায়গায় হামলাকারী, তারা কি জঙ্গি যে তাদের এভাবে আটকে দেয়া হচ্ছে? তারা তো তাদের হকের দাবিটা বলছে, তারা তাদের ন্যায্য দাবিটা বলছে। তাহলে ন্যায্য দাবি চাইতে গেলে এ রাজ্যে পুলিশ প্রশাসন, এ রাজ্যের প্রশাসনিক আধিকারিক, তারা প্রত্যেকে এভাবে আটকে দেবে কেন? এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা, কালকে সারাটা রাত গেল, তাদের কি ন্যূনতম মানবিকতার খাতিরেও কি এখনো পর্যন্ত কারো দর্শন মিলল না? এখনো পর্যন্ত কোনো আশ্বাস মিলল না যে আজকের রাতটাও হয়তো তাদেরকে এভাবেই এই কনকনে শীতে তাদেরকে ডুয়ার্স কর্নার সামনে থাকতে হবে? ডুয়ার্স কর্নার এমন একটি প্রশাসনিক ভবন যেখানটায় জেলা শাসক, যেখানটায় সমস্ত প্রশাসনিক আধিকারিক, যেখানটায় সমস্ত রাজনৈতিক দল, এবং সব থেকে বড় কথা, যে জায়গায় তারা বসেছে তার ঢিলছোড়া দূরত্বে, তার পাশে, একদমই পাশে বিশ্ব ডুয়ার্স উৎসব হচ্ছে। সেখানটায় প্রতিটা রাজনৈতিক দলের ভিআইপিরা আসছেন, তারা ঢুকছেন, তারা অনুষ্ঠান উপভোগ করছেন, ডুয়ার্স ঘুরছেন, কিন্তু দিনের পর মানে গতকাল থেকে আজকে রাত, কালকে রাত গেল, তার আগে দিন গেল, আজকে রাতটা পেরিয়ে যাবে হয়তো, তারা কোনো উত্তর পাচ্ছেন না। প্রশ্নটা একটাই, যে এটা কিসের স্বার্থ হতে পারে? তাহলে কি এ রাজ্যে ন্যায্য দাবিটা করা যাবে না? একদমই 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 আমার না কতগুলো প্রশ্ন উকি মারছে। তুমি যখন শ্রমিকরা বলছিল এটা লিজও নাকি নেওয়া নেই, মানে লিজটাও নাকি অনুমোদিত নয়, যেটা প্রশ্ন হচ্ছে, তার মানে একাধিক ঘোর প্যাচে যদি বলো যে শ্রমিকদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা যে লিজ ছাড়া কি করে একটা এইরকম বাগান চলছে, যেটা আমার তোমার অভিযোগ নয়, অভিযোগ করছে কারা? শ্রমিকরা অভিযোগ করছে লিজের বৈধতা নেই। তার মানে এই যে লিজের বৈধতা নেই, তার মানে এরা তো পিএফ গাইচুটি কিছুই জমা দিতে পারে, এদের পিএফের টাকাও জমা দিতে পারবে না। এই যে মানুষগুলো কাজ করছে তাদের 4 মাসের বৈধ বকেয়া পাওনা তারা পায়নি, তারা ইনসেন্টিভ পায়নি, তাদের বেতন তো খুব সামান্য, যদি যেটা ধরা হচ্ছে যে খুব সামান্য বেতনে তারা বাগানে কাজ করে, সেই জায়গায় যদি বঞ্চনার শিকার হতে হয়, তাহলে তো প্রশ্ন থাকবে এই সরকারের বিরুদ্ধে আস্থা হারাবে এরা। দেখো, সরকারের বিরুদ্ধে আস্থা হারাবে তা কিন্তু আমাদের ক্যামেরার সামনে স্পষ্টভাবেই বলছেন। আমি যখন তাদেরকে প্রশ্ন করছি যে রাজ্যের অভিষেক ব্যানার্জি তিনি এলেন, উনি যেখানটায় আমাদের বলা হয় আগামী দিনের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি এসে যখন প্রতিশ্রুতি দিচ্ছেন যে 350 টাকা তাদের পারিশ্রমিক করে দেওয়া হবে, তাদের সমস্ত সমস্যার সমাধান করা হবে, সেই বক্তব্যের উপরে আস্থা নেই। আমি সরাসরি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই সরকারের উপরে আস্থা আছে? পরিষ্কার বলছে না, আমাদের কারোর উপর আস্থা নেই, না বিজেপি না তৃণমূল, কারোর উপরই আস্থা নেই। কারণ তাদের সামান্য বেতন, সেই সামান্য বেতনটুকু তারা পাচ্ছে না, তাদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে। আজকে যার ফলস্বরূপ বিপ্লবদা বলবো, আলিপুরদুয়ার যেটা চা বলয় বেষ্টিত, একদম ডুয়ার্সের প্রান্ত এলাকা, যেখান থেকে প্রচুর চা শ্রমিক তারা কিন্তু তাদের রুজি রোজগার চালান, সেই জায়গায় দিনের পর দিন এই সমস্যাগুলির কারণে কিন্তু চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাদের ঘরের উনুন জ্বলছে না, তারা কাঁদছেন, দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে তারা আজ বাধ্য হয়ে আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্নার সামনে ধর্নায় বসেছেন। রং নয়, কোনো রং নয়, তারা কোনো রাজনৈতিক রঙে যেতে চাইছে না, তারা চাইছে, তারা ঢের দেখেছে এই সমস্ত রঙের পেছনে। অসংখ্য ধন্যবাদ অরূপ তোমাকে, কারণ আমরা একদম পরিষ্কার আপনাদের সরাসরি যে কথা বলতে চাই, আমরা ঢের দেখেছি। এই যে শঙ্খ ঘোষের কবিতার মধ্যে খুব সুন্দরভাবে বলা আছে মিত্র বাবু মশাই। আসলে এই যে বাবু মশাইরা না, এরা দুর্নীতিতে এমন সিদ্ধহস্ত হয়েছে, তারা এই সমস্ত মানুষগুলোর আন্দোলনকে খালি চোখে দেখতে পায় না। খুব খারাপ লাগছে, বিদগ্ধ নেতারা পাশেই ডুয়ার্সে উৎসব হচ্ছেন, সেখানে যাচ্ছেন, উপভোগ করছেন ডুয়ার্সের সৌন্দর্য, কিন্তু ডুয়ার্সের যে মানুষগুলো যাদের জীবন জীবিকা চা বাগানের উপর নির্ভর, সামান্য কিছু টাকা রুজি রোজগার, সেখানকার দিন মজুরিও খুব কম, সেই জায়গায় দাঁড়িয়ে সেই টাকা, হকের টাকা, তারা বলছে দয়া চাই না, করুণা চাই না, অনুদান চাই না, আমরা আমাদের হকের টাকা চাই।
তার মানে আমরা এতদিন যা দেখেছি তার আরেকটা ছবি কিন্তু এখানে প্রকট হলো, লুট হচ্ছে বিভিন্নভাবে। কারণ যেটা চা বাগানের শ্রমিকরা অভিযোগ করছে, এখানকার বাগানগুলি নিলাম মানে নিলামের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে চা শ্রমিকরা। প্রশ্ন তুলছে কোটি কোটি টাকা পিএফের যে টাকা, শ্রমিকের টাকা জমা পড়েনি। প্রশ্ন তুলছে বিগত 4 মাসের বকেয়া বেতন পাননি। কেন এইসব হচ্ছে? আর এই শ্রমিকদের নিয়ে যারা লড়াই করবে, মেহনতি মানুষের জন্য যারা লড়াই করবে, অদ্ভুতভাবে তাদের কিন্তু দেখা নেই, তাদেরকে কোথাও চেনা যাচ্ছে না, তাদের কোনো রঙের ঝান্ডা এই মেহনতি মানুষগুলোর পাশে দেখা যাচ্ছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যাব পরবর্তী খবরে। একদম চোখ রাখবো পরবর্তী প্রতিবেদন দিকে। দক্ষিণ 24 পরগনার দিকে আমরা চোখ রাখবো। দক্ষিণ 24 পরগনা কুলতলি ব্লকে ফের বেআইনি ইট ভাটা চালানোর অভিযোগ ঘিরে চরম উত্তেজনা। নদীর চর কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তুঙ্গে। কি বলবেন বিপ্লব এই বিষয়ে আপনি? না দেখো, দক্ষিণ 24 পরগনা মূলত পুরোটাই হচ্ছে নদীমাতৃক পুরো জায়গা। এখন নদীর চর যেটা আছে, সেদিন নদীর চর থেকে মাটি তুলতে গেলে তার কিছু বৈধ কাগজপত্র লাগে। নদীর চর থেকে বালি তোলা যায়, মাটি তোলা যায় না তা না, কিন্তু তার একটা সিস্টেম আছে এবং তার জন্য অবশ্যই ইরিগেশন দপ্তর কিংবা ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি লাগে। কিন্তু এখানে কোনো অনুমতির প্রয়োজন কেউ মনে করছে না। যে যেমনটা পারছেন, যে যেমন বলবো না, এখানে এক শ্রেণীর লোক আছে যারা যেমনটা পারছেন তুলে নিচ্ছেন, কোনো বৈধতার প্রয়োজন নেই। কোথায় আছেন? বাংলাদেশ? না না, এটাও একটা বাংলা, নাম পশ্চিম বাংলা। চলুন প্রতিবেদন দেখব। কুলতলি ব্লকের মধুসূদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চরের মাটি কেটে নদীর চরেই বেআইনিভাবে ইট তৈরির কাজ চলছে বলেই অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে একবার এই কাজ বন্ধ হলেও ফের নতুন করে শুরু হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে, ওটা নদীর চড়া মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। নদীর চড়াই তো? হ্যাঁ, নদীর চড়া। এলাকার কিছু মানুষ আর বাইরের লোক মিলে বেআইনিভাবে ইটভাটা চালাচ্ছে। শুধু এখানে নয়, কুলতলির বিভিন্ন জায়গাতেই চলছে এই কাজ। ম্যানগ্রোভ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। অভিযোগ, এই বেআইনি ইটভাটার কারণে নদীর চর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাটা হচ্ছে ম্যানগ্রোভ। এর ফলে এই ভবিষ্যতে নদী ও সুন্দরবনের অস্তিত্বই বিপণন হতে পারে বলেই আশঙ্কা পরিবেশ প্রেমীদের। তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বারণ করে দিয়েছিলাম। ওরা বলেছে আমরা ওখান থেকে আর কাটবো না, একেবারে এটা অবৈধ। এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। পুলিশের নাকের ডগায় বেআইনি কাজ চলছে। এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারা জড়িত। এদিকে সিপিএমের তরফেও শাসক দলের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা আর প্রশাসনের একাংশই এই বেআইনি কাজে যুক্ত। এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রশাসনের কড়া পদক্ষেপের আশ্বাস। কুলতলি পঞ্চায়েত সমিতি আগেই এই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদীর চর কাটা নিয়ে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এখন দেখার প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবে পরিণত হয়, নাকি সুন্দরবনের প্রান্তিক এই এলাকায় ফের চলতেই থাকে বেআইনি ভাটা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার চিত্র দেখলাম। একদম দক্ষিণ 24 পরগনা নদীর চর কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ রাজনৈতিক তর্জাতে ইতিমধ্যে তুঙ্গে হয়েছেই। তবে অবশ্যই এহেন কাজের এক্সপ্রেস নিউজ অবশ্যই ঠিক জানাচ্ছেন। বিপ্লবদা, দক্ষিণ 24 পরগনার চিত্র দেখলাম আমরা, সেখানে কিন্তু চর কেটে রীতিমতো চর কেটে কিন্তু পরিবেশ ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে। কি বলবেন এই বিষয়ে? দেখো, ব্যাপারটা হচ্ছে পরিবেশ ধ্বংস। নদীর চর, পরিবেশের কোনো প্রশ্ন নেই। নদীর চর জমবে, সেই মাটি কেটে ফেলা হবে নদীর নাব্যতা তৈরি করার জন্য।
কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখানে যারা বিরোধী নেতা আছে, একদম পরিষ্কার নাম করে বলছি, উত্তম হালদার বিজেপি নেতা, তিনি অভিযোগ করেছেন এবং সিপিএমের মানে সিপিএম থেকেও অভিযোগ করেছে এমনটা আমি জানতে পারছি, সেটা হচ্ছে উদয় মণ্ডল। উভয়ই কিন্তু অভিযোগ করেছে যে এটা বেআইনি হচ্ছে। কারণ এই যে টাকা, কারণ এই মাটিটা কারা তুলছে? স্থানীয় শাসক দলের অনুমতি ছাড়া তো মাটিটা তুলতে পারে না। এবার এই বিষয় নিয়ে যখনই ওই কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সাদাত শেখের সঙ্গে যখন কথা বলা হয়, তিনি কি বলেন, প্রশাসনের পক্ষ থেকে তো আগে একবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর বিষয়টা বুঝো, তিনি বলছেন প্রশাসনের পক্ষ থেকে আগে একবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে এখন এই যে চলছে, ও এটা জানলাম আর কি, জানে না এটা হয়। মাটি, বালি, এই যে চুরি, এই চুরি থেকে যে কত পরিমাণ অর্থ আসে তা আমরা জানি। সবচেয়ে বড় কথা, তুই বলবে কেউ কি একজন এই মাটির পয়সা ভোগ করতে পারে? একদম না। কারণ এই ভাগের অংশীদার অনেকে আছে। এই ভাগের অংশীদার শুধু একজন নয়, সবাই আছে, যার জন্য কে প্রতিবাদ করলো। দেখ, বিরোধী যতক্ষণ না স্ট্রং হবে আর প্রতিবাদী মানুষ যতক্ষণ না বেরিয়ে এসে প্রতিবাদ করতে পারবে, এখন তো প্রতিবাদ করা মানে খুব আতঙ্ক মানুষের কাছে। ক্যামেরার সামনে মানুষ বলতে ভয় পায়। আমরা আজকে দেখছিলাম, যিনি মাটি কাটছে তিনি পরিষ্কার বলছে, কে মালিক আমি জানি না, আমাকে মাটি কাটতে আমি কদিন হলে এসছি। মানে অদ্ভুত প্রশ্ন, তিনি জানেন না। তিনি এদিকে মেশিন দিয়ে মাটি কাটছেন, ইটখোলা, ওর মধ্যে ইটখোলা বানিয়ে ফেলেছে। কার ইটখোলা আমি জানি না, আমি তো কদিন এরা কেউ কদিন না, এরা দীর্ঘদিন আছে। এরা জানে এরা বলতে পারবে না, বললে এদের কাজ চলে যাবে, বিপদ বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার এই ছবি নতুন নয়। তুমি যদি বলো দক্ষিণবঙ্গের একটা ছবি আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ছবি তোমরা দেখেছো। উত্তরবঙ্গের একটা ভয়ঙ্কর ছবি আমরা দেখলাম, সেখানে মানুষের আর্তনাদ বলবো, যে তারা তাদের বকেয়া টাকা না পেয়ে তারা আর্তনাদ করছে যে তাদের টাকা তারা কীভাবে পাবে। পাশাপাশি আমরা এই বঙ্গে কি দেখলাম? এ বঙ্গে দেখলাম দক্ষিণবঙ্গের সমতলে যেটা দেখতে পারলাম, দামোদর আর দ্বারকা নদী থেকে বিপুল পরিমাণ বালি বেআইনিভাবে বালি তুলে দিচ্ছে, যার রাজস্ব পাচ্ছে না সরকার। এবার তুমি বলবে সরকার রাজস্ব না পেলে সামাজিক বিকাশে পয়সা খরচা করতে পারবে না সরকারে, কিন্তু না, সরকারের কোষাগারে গেলে সেই টাকা তো ভাগ হবে, মানে সর্বস্তরে ভাগ হবে না। সেই ভাগ সবার জন্য করা যাবে না, সেই ভাগটা নির্দিষ্ট কয়েকটা ভাগ হবে। এর আগে তো আমরা ভাগের মিটিং দেখেছি, মিটিংয়ে দাঁড়িয়ে থাকতে কার ভাগে কত থাকবে, কে কতটুকু নেবে, সেটা আমরা দেখেছি। তবে যেটা বলার বক্তব্য, এটা এই যে বালির পরে পাশাপাশি আমরা কি দেখলাম, মাটি শুধু এখানেও নয়, চাষের জমি থেকে মাটি দক্ষিণ 24 পরগনা আমরা দেখেছি, বারুইপুরে আমরা দেখেছি, রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাষের জমি থেকে মাটি বেআইনিভাবে রাতের বেলা, রাতের অন্ধকার থাকতে থাকতে মাটি তুলে নিচ্ছে চাষের জমি থেকে। এবং সবচেয়ে বড় কথা, অবৈধভাবে বেআইনিভাবে তার গভীরতা 10 ফুট বা 8 ফুট না রেখে সরাসরি 25 ফুট 30 ফুটে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই নদীর চরের মাটি কেটে নিচ্ছে, উনি দায়িত্ব নিয়ে বলছেন যে এর আগে তো আমরা বারণ করেছিলাম, মানে এখন বারণ করার রাইট নেই। আমার কথা হচ্ছে, এর জন্য তো গুরুতর থানা আছে, তারা কোথায়, প্রশাসন কোথায়? আসলে সবাই মিলে কোথাও একটা যেন লুটের রাজত্ব তৈরি করে ফেলেছে, আর লুটের রাজত্বের অংশ খাচ্ছে কয়েকজন, আর পুরো দলটার নামে পড়ে যাচ্ছে বদনাম, যে সবাই মিলে খাচ্ছে আর এই ভাগের অংশ নিশ্চয়ই একদম ওপরতলায় পৌঁছাচ্ছে। এটা খুব খারাপ দিকে যাচ্ছে বাংলার এই অভিমুখ। এবং এটা যদি ক্রমবর্ধমান চলতে থাকে তাহলে বেআইনটাই এখানে আইন হবে, মানে আইন বলে আর এই রাজ্যে কিছু থাকবে না, সে যে সরকারই আসুক। চলো পরবর্তী খবর। একদম পরবর্তী খবরের দিকে নজর রাখবো। তার আগে অবশ্যই একবার দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি, আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে কল করে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আপনারা সেই প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঝাড়গ্রামে বিনোদ একটু অন্যরকম চিত্র দেখতে পেরেছি আজকে, ঝাড়গ্রামই হয়েছে সেটা। ঝাড়গ্রাম থেকে বড় খবর, দিবালোকে ফিল্মি কায়দায় সন্ত্রাস ছিনতাই অর্থাৎ সশস্ত্র ছিনতাই কিন্তু করার একটা অভিযোগ আমরা পেয়েছি। মাথায় বন্দুক ঠেকিয়ে সিএসপি এজেন্টের কাছ থেকে 3,58,000 টাকা
লুট করে চম্পট দুষ্কৃতীরা। একদম দিবালোকে বিপ্লব দা ফিল্মি স্টাইলে এই ঘটনা ঘটে, ঝাড়গ্রামে এই ঘটনা ঘটে, কি বলবেন এই বিষয়ে? যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে তুমি যদি দেখো, সেই জায়গাটার যদি ছবিটা নিশ্চয়ই দর্শকরা দেখেছেন আজকে সারাদিন, একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে ট্রিপ ছিল, খবরাখবর ছিল, আর সেই খবরাখবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু একদম নজরে রেখেছিল। ঠিক জঙ্গলের এই রাস্তার প্রথমে তাকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করেছে, এবং তাতেও যখন হয়নি তাকে রুখে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে। তিনি অনেকবার বাঁচাবার চেষ্টা করেছেন, কারণ তার সঙ্গে প্রায় 3,58,000 টাকা ছিল, যেটা তাদের যেটা কিওস্কের হিসাবে ব্যবহার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু তার শরীরের কাঠামোই বলে দিই, তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে লড়াই করবার। সবচেয়ে বড় কথা, সেখানে এই ঘটনা যখন ঘটছে, তুমি সঞ্জীব বলি, এই ঘটনা যখন ঘটছে সেই সময় সেই রাস্তা দিয়ে 4 চাকা 2 চাকা একাধিক গেছে, তিনি সকলের কাছে প্রার্থনা করেছে, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ দাঁড়ায়নি। আর এই না দাঁড়ানোর ফলে কিন্তু যারা দুষ্কৃতী ছিল তারা টাকাটা ছিনিয়ে নিতে পেরেছে এবং তার মাথায় আঘাত করেছে এবং বন্দুক ঠেকিয়েছে। আমার মনে হয় আমরা একটু প্রতিবেদনটা দেখব, তারপরে আপনাদের সঙ্গে আসছি আলোচনায়। ওদের মারপিট করেও ছিলাম আমরা। এই বাবা, আরে 2-3 জনকে দাঁড়াতে বললাম, কেউ দাঁড়ালো না। ঘটনাটি ঘটেছিল ঝাড়গ্রামের জাম্বনি থানার অন্তর্গত বহির গ্রামের জঙ্গলে। জানা গেছে, জাম্বনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা থেকে গ্রাহকদের টাকা তুলে ফিরছিলেন সিএসপি এজেন্ট সুব্রত সিংহ। জুটিয়া যাবার পথে জঙ্গলের মধ্যেই আচমকায় তার ওপরে হামলা চালায় দুষ্কৃতীরা। মানে 3 জন এসে আমার স্কুটিতে প্রচুর জোরে কিন্তু ওরা আঘাত করে। পিছনের যে ব্যক্তি ছিল ওই কিকটা মারে, কিন্তু আমার গাড়ি উল্টে যায়নি, আমি কন্ট্রোল করে নিই। তারপরে কি হলো, ওদের তো ওইটা করার উদ্দেশ্যই তো আলাদা ছিল, পয়সা কড়ি ব্যাপার। তো তারপরে মারপিট আরম্ভ হলো খুব জোর। মানে ওরা ব্যাগ ছাড়াবে বা আমাকে ইনকোয়ারি করবে কোথায় কি পকেট ওগুলো ওরা করতে পারেনি, কিন্তু মারপিটের জন্য ওটা পারেনি। অনেকক্ষণ হলো ইত্যাদি ইত্যাদি। তো ওদের গান ছিল, ওরা যখন গান বের করেছিল আমি পায়ে কিন্তু গান উড়িয়ে দিয়েছিলাম ওদের। তো তারপরে একটা বাচ্চাকে ক্যাচ করেও রেখেছিলাম, কিন্তু পাবলিক সাহায্য করলো না। মানে এটা ধরুন আপনি 8 থেকে 10 মিনিট চলেছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে ধস্তাধস্তি। দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ভয় দেখায় এবং লাথি মেরে সুব্রতবাবুর হাত থেকে বন্দুক ফেলে দেয়। এরপর শুধুই ধাক্কাধাক্কি হয়। পথ চলতি মানুষদের ডাকলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি। ঘটনাটা আমি প্রায় 11:30টার সময় আমি লোকালি ভিজিটে এসেছিলাম। তো এখানে এনাদের কাছ থেকে খবর পেলাম যে ইনসিডেন্টটা হয়েছে। তারপরেই আমি সাথে সাথে এখানে এসে দেখি উনি দাঁড়িয়ে আছেন। আমাদের লোকাল থানার যে এসপি উনি আছেন, এবং এখানে এসে বাকি যে লোকজনের কাছ থেকে আমি জানলাম যে এরকম ব্যাপার হয়েছে। উনি 10:30 নাগাদ ব্রাঞ্চ থেকে 3 লক্ষ টাকা মতো ক্যাশ তুলেছিলেন, এবং এখান দিয়ে যাওয়ার সময় ওনার পয়েন্টে যাওয়ার সময় ওনাকে কেউ ফলো করে, এবং এই ঘটনাটা এখানে হয় আর কি। শত চেষ্টা করেও গ্রাহকদের টাকা রক্ষা করতে পারেননি সিএসপি এজেন্ট সুব্রত সিংহ। এই ঘটনায় বন্দুকের আঘাতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনায় জাম্বনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যে গাড়িতে দুষ্কৃতীরা এসেছিলেন তার সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। দিনের আলোয় এই দুঃসাহসিক ছিনতাইয়ে আতঙ্কিত এলাকাবাসী। পুলিশের তদন্তে কত দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা যায় সেদিকে এই নজর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে লুটের চিত্র আমরা দেখলাম, একদম সরাসরি দিবালোকে রাত্রেবেলায় কিন্তু ঘন সেই রাস্তার চিত্র দেখলাম, একদম সেখানে লুট চলছে। বিপ্লবদার কাছে যাবো। বিপ্লবদা, 2026-এ দাঁড়িয়েও কিন্তু আমরা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি, তা আবার ঝাড়গ্রাম মতো শহরে। কি বলবেন এই বিষয়ে? না, খুব স্বাভাবিক। আমরা এমন কোনো খারাপ ছবি দেখিনি, এর থেকে খারাপ ছবি দেখতে হবে এই আশঙ্কায় রয়েছি। কারণ আজকে যেটা হচ্ছে সেটা দিবালোকে হয়েছে। এটা নিয়ে আশঙ্কা বা আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ দেখছি। বাংলাদেশ দেখে অন্তত একটু আশ্বস্ত হতে পারি আগামী দিনে আমাদের বাংলায় এইরকম চলবে, অরাজকতা আসবে। কারণ দিনের বেলায় যেখানে মানে
একবারে দুষ্কৃতীদের তাণ্ডবের সঙ্গে 10 মিনিট ধরে লড়াই করলেন একটা মানুষ 10 মিনিট ধরে লড়াই করার পর কারো সাহায্য না পেয়ে, একদম পরিষ্কার বলছি, কারো সাহায্য না পেয়ে তাকে স্যালেন্ডার করতে হয়। তিনি কিন্তু বারবার, তুমি ভালো করে শুনেছো, তিনি বারবার বলছেন যে আমি যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল তারা যদি কেউ একজন নেমে এসে যদি তার পাশে দাঁড়াতো, এরা কিন্তু পালিয়ে যেত। সবচেয়ে বড় কথা, তুমি অবাক হয়ে যাবে, এরা যে বাইকটা ব্যবহার করেছে, সে বাইকের নেম প্লেটের উপরে সাদা কাগজ লাগানো ছিল গার্ডার দিয়ে। আমার খুব প্রশ্ন আসে, যখন এই গাড়িটার নেম প্লেট লাগানো হয়, কোথাও না কোথাও তো সিভিক ভলেন্টিয়ার বলো, পুলিশ বলো, তাদের নজরে পড়েছে। সামান্য একটা গাড়ির নেম প্লেট লাগানো না হলে দাঁড় করিয়ে 5,000 টাকা ফাইন করতে কুণ্ঠাবোধ করে না, আর একদল দুষ্কৃতী তারা তাদের বাইকে গার্ডার লাগিয়ে দিল, সাদা কাগজ লাগিয়ে ঘুরে বেড়ালো, এটা পুলিশ দেখতে পেল না। এটা যা হোক, আমরা যেটা আশঙ্কা করছি বা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, ভদ্রলোকের 3,65,000 টাকা চলে গেছে দিনে দুপুরে। তিনজন মিলেই লুটের বিষয়তে ছিলেন। আমার মনে হয় আমাদের প্রতিবেশীর কাছে, প্রতিবেশী বলছি প্রতিনিধি যিনি আছেন তার কাছে চলে যাবো। একদম আমাদের সাথে আছে এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে আছে আমাদের প্রতিনিধি শঙ্কর বারিক। শঙ্কর, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। একদমই আমরা দেখতে পেলাম ঝাড়গ্রামে কিন্তু একদম দিবালোকে ফিল্মি স্টাইলে কিন্তু সেই একদম চুরি করার ঘটনা, মানে ছিনতাই যেটাকে বলে রীতিমতো, কি বলবে তুমি এই বিষয়ে? একদমই, দেখো সঞ্জীব, প্রথমত বলে রাখি, ঝাড়গ্রামের জাম্বলি ব্লকের যে বাহির গ্রাম এলাকা, সেই জঙ্গলে দিবালোকে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক ঠেকিয়ে পিএনবির সিএসপি এজেন্টের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এই মুহূর্তে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে জামবনির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের টাকা তুলে সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট যেটা বলা হয়, তারই এজেন্ট সুব্রত সিংহ সেই টাকা নিয়ে কিন্তু জটিয়ার দিকে যাচ্ছিলেন। তার কাছে গ্রাহকদের মোট 3,58,000 টাকা ছিল। সেই সময় বাহির গ্রামের জঙ্গল এলাকায় পৌঁছতেই আগে থেকেই অট পেতে থাকা দুষ্কৃতীরা কিন্তু ফিল্মি কায়দায় তার উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ এই আক্রমণে দুষ্কৃতীরা তার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতে শুরু করে। তবে নিজের এবং গ্রাহকের কষ্টার্জিত যে টাকা, সেটা রক্ষার চেষ্টা করতে গিয়ে সুব্রত সিংহ দুষ্কৃতীদের সঙ্গে কিন্তু প্রতিরোধে বেশ কিছুক্ষণ লড়াই করেন। প্রায় ঘন্টাখানেক ধরে চলে হাতাহাতি, ধস্তাধস্তি। এক পর্যায়ে কিন্তু তাকে লাঠি মেরে ফেলে দেওয়া হয়, সেখান থেকে মারধর শুরু করা হয় বলে অভিযোগ উঠে আসছে। ঘটনার সময় কিন্তু এই সুব্রত সিংহ পথচলতি মানুষদের ডাকাডাকি করে সাহায্যের আবেদন জানালেও তাকে কেউ সাহায্য করতে কিন্তু এগিয়ে আসেনি। এই নির্জন এলাকায় যে মুহূর্তে ঘটনা ঘটছিল, সেই মুহূর্তে একাধিক মানুষ কিন্তু সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। বারবার সে সাহায্যের জন্য আবেদন করেছেন, কেউ তার সামনে আসেনি। শেষ পর্যন্ত কিন্তু শত চেষ্টা করে গ্রাহকদের টাকা রক্ষা করতে পারেননি তিনি। দুষ্কৃতীরা বন্দুকের আঘাতে তাকে আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে কিন্তু দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত সিএসপি এজেন্ট সুব্রত সিংহকে উদ্ধার করে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে পরবর্তীতে এই ঘটনায় জামবনি থানায় সুব্রত সিংহের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসেছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে, সেই গাড়ির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সঞ্জীব, একদম যেটা তোমার কাছে জানতে চাইছিলাম, যে তুমি যেটা বললে তদন্ত চলছে, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, এই ঘটনার পর এলাকায় তো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে। একদমই বিপ্লবদা, কারণ চাঞ্চল্য ছড়াবেই এরকম একটা ঝাড়গ্রামের মতো একটা জায়গায়। কারণ একটা সময় দেখা যেত এই ঘটনা মাও কালে যেটা ঘটতো, যে বারংবার দেখা গেছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একাধিকবার, কিন্তু তারপর জঙ্গলমহলে যেভাবে শান্তি ফিরেছে, এই ধরনের ঘটনা কিন্তু রীতিমতো আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু কিভাবে এই দুষ্কৃতীরা বাইকে 3 জন চেপে হঠাৎ করে মুখে বাঁধা অবস্থায় এসে, কারণ আগে তোমাকে বলে রাখি যে এই ঘটনা ঘটেছে কারণ হয়তো যারা দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের জানা ছিল এই ব্যক্তি রাস্তা দিয়ে হয়তো টাকার
টাকার ব্যাগ ভর্তি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাবেন, সেরকম কিন্তু হয়তো আগে থেকে ছককষা ছিল, যার কারণে এই রকম একটা ঘটনা তারা ঘটতে পেরেছে। তবে এই দিবালোকে জঙ্গল এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তাদের যেটা দাবি যে এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা হোক এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। বিপ্লব দা, না সেইভাবে কি সিসিটিভির উপর ভরসা করতে পারছে পুলিশ? একদমই না বিপ্লব দা, কারণ ঝাড়গ্রাম জেলা শহর থেকে বেশ কিছু দূরে এই ঘটনা ঘটে, আর যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুরো জঙ্গল লাগোয়া এলাকা, শাল জঙ্গলে ঘেরা এলাকা। সেই এলাকায় সিসিটিভি মতো কিছু ছিল না, কারণ তারপরে পুলিশ যেটা জানিয়েছে যে ওই এলাকা থেকে বেরিয়ে শহরের দিকে যে কোন কোন গাড়িগুলো সেই পথে গেছে সিসিটিভি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে, তারপরই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সবটাই অনুমানের উপর, মানে অনুমানের উপরে ছেড়ে দিতে হবে যে যদি সম্ভব হয় পুলিশ, তবে পুলিশ যদি সক্রিয় হয় তাহলে কিন্তু আসামি ধরতে কোনো মানে দেরি হবার নয়, কারণ পুলিশ সক্রিয় হলে যে কোনো সময় অপরাধীকে ধরতে পারে। আমরা সেই প্রত্যাশাই করব। তুমি ফলো রাখো, কারণ আমরা চাই এর নিষ্পত্তি কি করে পুলিশ সেটাও একবার নজরে রাখার দরকার আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। একদমই। এর পাশাপাশি চোখ রাখবো পরবর্তী জেলার দিকে, আমরা চোখ রাখবো জলপাইগুড়ির দিকে আমরা চোখ রাখবো। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই ধূপগুড়িতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো বিজেপি। মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহরে ফালাকাটা রোড এলাকায় ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়, এরকমই চিত্র দেখা গেল। প্রথমে একবার সরাসরি দেখবো, সেই প্রতিবেদন দেখবো, তারপরে বিস্তারিত আলোচনা আসবো। দেখুন। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই ধূপগুড়িতে দেওয়াল লিখন মাধ্যমে প্রচার শুরু করলেন বিজেপি। মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহরে ফালাকাটা রোড এলাকায় ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়। উল্লেখযোগ্যভাবে এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশিত হয়নি এবং কোনো রাজনৈতিক দলই প্রার্থী তালিকায় ঘোষণা করেনি। সেই অবস্থায় ঢাক ঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার স্লোগান তুলে বিজেপির কর্মীরা দেওয়াল লিখন মাধ্যমে প্রচার চালান। প্রার্থীর নাম না থাকায় দেওয়ালে পদ্ম প্রতীক এঁকে প্রচার করা হয়। এ বিষয়ে ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক বলেন, 2026 সাল পড়ে গেছে। এই 2026 সাল মানে পরিবর্তনের সাল। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের যে ধূপগুড়ি টাউন মণ্ডল, সেই টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে আজকে দেওয়াল লিখনের মাধ্যমে আমরা 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার আমরা শুরু করলাম। আমরা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের জন্য একদম প্রস্তুত। আমরা আগামীকালও যদি নির্বাচন হয় আমরা তার জন্য একদম রেডি আছি। 2026 মানে পরিবর্তনের সাল, তাই নির্বাচন ঘোষণার আগেই আমরা প্রচার শুরু করেছি। আমরা পুরোপুরি প্রস্তুত, 100% নিশ্চিত এবার পরিবর্তন হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জলপাইগুড়ি। পরীক্ষা চিহ্ন দেখতে পেলাম আমরা, কি বলবেন বিপ্লব দেবী আপনি? না, ব্যাপারটা হচ্ছে যে দামামা বেঁধে গেছে, এটা তোমাকে বলতে হবে। আর এবার 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় উত্তরবঙ্গে। তুমি যদি বলো তাহলে কিন্তু উত্তরবঙ্গের এবার একটা বড় ধস, সেটা প্রত্যাশা করেছিল যে বিজেপিকে এখান থেকে স্মুথলি বিজেপি একেবারে যেভাবে শঙ্কর ঘোষের উপর আক্রমণ হয়েছে, হ্যাঁ, ওর পরে হয়তো একটা ভেবেছিল একটা নতুন ক্রেজ তৈরি হবে। তবে এটাও তোমাকে একটা কথা বলে দিই, ধূপগুড়িতে এবার মানে জলপাইগুড়ির ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু খুব সহজ হবে না। লড়াই সবার কাছে শক্ত। শক্ত কেন? আমরা প্লাবনটা দেখেছি, একদম সম্প্রতি আমরা কয়েক মাস আগেই প্লাবন দেখেছি। সেই প্লাবনে বাঁধ ভাঙতে দেখেছি, মানুষের ঘর বাড়ি সব চলে যেতে দেখেছি। সেই জায়গায় দেখে, সেই জায়গা থেকে যদি দেখো, তোমাকে কিন্তু ভাবতে হবে যে ওই প্লাবিত মানুষগুলো ঘর বাড়ি হারিয়েছে এবং আজও তারা প্লাস্টিকের তলায় আছে। একদম আমাদের প্রতিনিধি অরূপ আমাদের কাছে আজকে সেই খবরও পাঠিয়েছে যে এখনো বহু মানুষ, উৎপল, হ্যাঁ জলপাইগুড়ির উৎপল যে ছবি পাঠিয়েছে, এখনো বহু মানুষ এই ঠান্ডায় প্লাস্টিকের মধ্যে অবস্থান করছে, আছে। কারণ তাদের জলের তোরে ভেসে গেছে ঘর বাড়ি, গবাদি পশু, এমনকি সমস্ত ডকুমেন্টস।
কোনো রকমে প্রাণ হাতে করে তারা একটু উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি দেখো তাহলে তো কিছুই, মানে এই সর্বহারা মানুষগুলো এখনো বাদ সেখানে তৈরি হয়নি। একদম। কিন্তু বিপ্লব দা, একটা প্রশ্ন, কিন্তু সেখানকার বিজেপির প্রতিনিধিত্ব যারা আছেন তারা কিন্তু বলছেন 2026 একদম 2026 কিন্তু একদম তারাই কিন্তু সংগঠিত করে নতুন দিন, তারা কিন্তু একটা নতুন দিনের আবহান তারা করছে। একদম তুমি যেটা বলছো, দেখো তুমি যেটা বলছো, দেখো সবচেয়ে বড় উত্তরবঙ্গ বরাবরই বিজেপির এখন শক্ত ঘাঁটি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। 2026কে পাখির চোখ করেছে বিজেপি, আর ঠিক সেই পাখির চোখ করে আজকে দেওয়াল লিখন দিয়ে শুরু করেছে। যে শুরুটা, যুদ্ধটা, হয়তো ভোট এখনো ঘোষণা হয়নি, এটা খুব স্বাভাবিক, ভোট ঘোষণা হয়নি। ভোট ঘোষণা হওয়ার পরে সেই জায়গাটা যে কি আকার নেবে এবার কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়বে না বিজেপি, এটা আজকে কিন্তু আমরা ধূপগুড়ির ছবি দেখে পরিষ্কার হলাম। আজকে যদি সারা বাংলা জুড়ে অভিষেক ব্যানার্জি যখন আবার জিতবো বাংলা করছেন, তখন কিন্তু দেওয়াল লিখেনে অনেকটা এগিয়ে থাকতে চাইছেন জনমানসে বিজেপি, বলা যেতেই পারে। কারণ ধূপগুড়ি শহরের ফালাকাটা রোগ এলাকায় টাউন মণ্ডলের যে তিনি সভাপতি, আমার যতদূর মনে পড়ছেন তিনি কিন্তু পাপাই, তিনি কিন্তু অলরেডি পোস্টার লেখার কাজ শুরু করে দিয়েছেন। এবার বিষয় হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে শুধু দেওয়াল লিখন না, সাংগঠনিক ব্যাপারটা কতটা লড়াই দেবে, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। যে সামনে আমাদের নির্বাচনের জন্য প্রচুর ম্যান পাওয়ার দরকার, আর এই ম্যান পাওয়ারটা কিন্তু বিজেপির অনেকটাই কম। তুমি বিরোধী দল হিসাবে থাকতে পারে, কারণ বুথ ভিত্তিক ম্যান পাওয়ার কিন্তু বিরোধীর কম, মানে বিজেপির অনেকটাই কম আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন আগের থেকে অনেকটাই শক্তপোক্ত হয়েছে, ভাবনা চিন্তার অনেক পরিবর্তন হয়েছে। এটা বোঝাই যেতে পারে এই যে একদম নির্বাচন ঘোষণার আগেই দেওয়াল লিখে একটা কথাই বলছে, আমাদের প্রার্থী পদ্মফুল। একদমই আসলে আমাদের কে প্রার্থী হলো সেটা নয়, পদ্মফুলটাই এখন আমাদের একদম আমরা একদম আমাদের আজকের আলোচনা একদম শেষ পর্বে, বা বলতে পারি আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে গেছি, তাই তো? একদমই বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আজকের মতো অবশ্যই এখন সময় কিন্তু খুবই কম, অবশ্যই শেষ করার সময় চলে এসেছে। কিন্তু আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।